কলকাতা। তুমিও ভেবে দেখো যাবে কিনা যাবে আমার সাথে। কলকাতা মানে স্মৃতির শহর। এই শহরের অলিতে গলিতে ইতিহাস। ময়দানের ঘাসে ঘুমিয়ে থাকে নস্টালজিয়া। মোহিনীর ঘোড়া ঘাস খায় আনমনে। ঘাস ছুঁয়ে দিলে জেগে ওঠে মন কেমন। এ শহর প্রেমে, প্রতিবাদে, মিছিলে আর ভাবনায় যেন এক অন্য আবেগের শহর। এই শহর কারোর কাছে প্রেমিকার টান, কারোর কাছে হারানো সময়ের দলিল। তাই ছেড়ে গিয়েও ফিরে আসতে হয় এই শহরে। প্রতি শীতে পরিযায়ী পাখিদের সঙ্গে শহরে আসে দূর দূরান্তের পর্যটক। পায়ে পায়ে নতুন করে শহর খোঁজে তারা। অতিথিদের ভিড়ে রঙিন হয়ে ওঠে তিলোত্তমা। এই কলকাতা তাদেরও প্রাণের টান। উত্তর থেকে দক্ষিণে একাধিক টুরিস্ট স্পট এখানে। শীতের মরশুমে দেশে ও বিদেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন কলকাতা দেখতে। একবেলা বা একদিনের ছুটিতে সকাল থেকে সন্ধে কিভাবে ঘুরবেন কলকাতা, কি দেখবেন, কিভাবে দেখবেন, চলুন আজ দেখে নেওয়া যাক তিলোত্তমার সেরা টুরিস্ট ডেস্টিনেশন আর তার ইতিহাস। হাওড়া স্টেশন ভারতের প্রাচীনতম, বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে কমপ্লেক্স ও বৃহত্তম ট্রেন স্টেশন আমাদের হাওড়া স্টেশন। প্রায় ৬০০টি যাত্রীবাহী ট্রেন চলে, যা প্রতিদিন ১ মিলিয়নেরও বেশি যাত্রীকে পরিষেবা দেয়। আজ যেখানে হাওড়া স্টেশন দাঁড়িয়ে, ১৯ শতকের প্রথম ভাগে সেখানে রোমান ক্যাথলিক ছেলেমেয়েদের জন্য ছিল একটি অনাথ আশ্রম এবং পর্তুগিজ মিশনারিদের গির্জা। একসময় মহামারীতে ফাঁকা হয়ে যায় সেই চত্বর। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানিকে বিক্রি করে দেওয়া হয় জায়গাটি। ১৮৫১ সালের ১৭ জুন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির প্রধান প্রকৌশলী জর্জ টার্নবুল এবং তার প্রকৌশলীদের দল হাওড়ায় একটি রেল স্টেশনের পরিকল্পনা জমা দেন। একটি মাত্র প্ল্যাটফর্ম আর একটি লাল ইটের বাড়িতে শুরু হয় প্রথম হাওড়া স্টেশন। ১৮৫৪ সালের ১৫ই আগস্ট স্টেশন থেকে প্রথম পাবলিক ট্রেনটি যাত্রা শুরু করে। পূর্ব ভারতে প্রথম রেল চলাচলের স্মৃতি ফলক দেখা যায় হাওড়া স্টেশনে। সেই সঙ্গে ১৭ নম্বর প্ল্যাটফর্ম আজও দেখা যায় আদি লাইনটি। ১৯০১ সাল নাগাদ বর্তমান হাওড়া স্টেশনের লালবাড়ির কাজ শুরু হয়, শেষ হয় ১৯০৬ সালে। হাওড়া স্টেশন শুধু বাংলা নয়, ভারতবাসীর আবেগ। বাংলায় প্রবেশ করতে হলে হাওড়া স্টেশন প্রথম প্রবেশদ্বার। মিলেনিয়াম পার্ক মিলেনিয়াম পার্ক কলকাতার গঙ্গা নদীর পূর্ব তীরে রেলওয়ে ক্লাবের বিপরীতেও ফেয়ারলে ঘাট থেকে ২.৫ কিলোমিটার দূরে অবস্থিত। মিলেনিয়াম পার্কের তোরণকে মানুষ বলে টাটা গেট। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে এই বিনোদন পার্কটি। মেট ক্যাফে হল হাওড়াগামী স্ট্যান্ড রোডের ডান দিকে শিপিং কর্পোরেশনের পাশে রয়েছে মেটকাফ হল। আরও ভালো করে বললে বলা যায় মিলেনিয়াম পার্কের ঠিক বিপরীতে মেটকাফ হল। কলকাতা তথা ভারতের প্রথম লাইব্রেরি। বর্তমানে এটিকে মিউজিয়ামের রূপ দেওয়া হয়েছে। আলিপুরে ন্যাশনাল লাইব্রেরি হওয়ার আগে এটি ছিল প্রথম লাইব্রেরি। ১৮৪০ থেকে ১৮৪৪ সালের মধ্যে এটির নির্মাণ কার্য সম্পন্ন হয়। সোম থেকে শনি যে কোনো দিনই যাওয়া যায়। সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত খোলা থাকে। টিকিট মূল্য একজনের ২০ টাকা। অনলাইনে টিকিট বুক করতে হয়। কলকাতার ইতিহাস তথা বাঙালির ইতিহাসকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। প্রিন্সেপ ঘাট কলকাতার দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি প্রিন্সেপ ঘাট। ঘাটটি তৈরি হয়েছিল ১৮৪১ সালে। প্রথম দিকে ব্রিটিশদের সব যাত্রীবাহী জাহাজের যাত্রী এই ঘাটেই ওঠানামা করত। ঘাটের সঙ্গে জড়িয়ে থাকা মানুষটি জেমস প্রিন্সেপ। সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ। তার পরিশ্রমের ফলে বিশ্বের মানুষ প্রাচীন ভারতের শক্তিশালী শাসক বিহারের অশোক সম্পর্কে জানতে পারে। মাত্র ২০ বছর বয়সে ইংল্যান্ড থেকে কলকাতায় আসেন। এখানকার টাকশালে সহকারী ধাতু পরীক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি এশিয়াটিক সোসাইটির সম্পাদকও হয়েছিলেন।
অতি পরিশ্রমে অসুস্থ হয়ে মাত্র ৪২ বছর বয়সে ১৯৪০ সালে ইংল্যান্ডে অকাল প্রয়াণ ঘটে তার। জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে তৎকালীন ব্রিটিশ বড়লাট লর্ড এডেনরা ১৮৪১ থেকে ৪২ সাল নাগাদ জেমস প্রিন্সেপ নামে গঙ্গার ধারে এই স্মৃতিসৌধ ও ঘাট তৈরি করেন। চিড়িয়াখানা। কলকাতার শীতের ছুটি মানেই চিড়িয়াখানা। ভারতের প্রাচীনতম বিধিবদ্ধ চিড়িয়াখানা এটি। ১৮৭৬ সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। ১৮০০ সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলির মাথায় সর্বপ্রথম এসেছিল একটি জুওলজিক্যাল গার্ডেন নির্মাণের কথা। ১৮৭৬ সালের ১ জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড আনুষ্ঠানিকভাবে চিড়িয়াখানাটির উদ্বোধন করেন কলকাতার অভিজাত শহরতলি আলিপুর অঞ্চলে। প্রথম দিকে চিড়িয়াখানা গঠিত হয়েছিল ভারতীয় রেলওয়ে স্টেশনে বৈদ্যুতিককরণের দায়িত্বপ্রাপ্ত জার্মান ইলেকট্রিশিয়ান কার্ল লুইস সুয়েল্যান্ডারের ব্যক্তিগত পশু উদ্যানের পশু পাখি নিয়ে। সাধারণ জনসাধারণের থেকে প্রাপ্ত উপহারও গৃহীত হয়। মাত্র ৩১টি বন্য প্রাণী নিয়ে যাত্রা শুরু হয়েছিল এই পশুশালার। আজও প্রতি শীতকাল আর ছুটির দিনে কচি কাচাদের ভিড় উপচে পড়ে চিড়িয়াখানাতে। কলকাতা ময়দান। কথায় বলে, চলো যাই গড়ের মাঠে ফিটন চড়ে হাওয়া খেতে। গড়ের মাঠ কলকাতার ময়দান, মহানগরীর ফুসফুস। সকাল সন্ধে শীত গ্রীষ্মে ময়দানের বিশাল সবুজ প্রান্তে হাওয়া খেতে আসেন প্রচুর মানুষ। কলকাতার এই ময়দান গড়ে ওঠার পিছনে পরোক্ষ ভূমিকা রয়েছে নবাব সিরাজউদ্দৌলারও। ময়দানের অন্য আকর্ষণ ঘোড়া। ঘোড়ার পিঠে চড়ে টগবগিয়ে ঘুরতে পারেন ময়দান। ইচ্ছে হলে ঘোড়ার গাড়িতে ঘুরেও আসতে পারেন এক চক্কর। আর দেখে নিতে পারেন মাঠ ঘিরে থাকা ফুটবল আর ক্রিকেট ক্লাবের তাঁবু। ময়দানের গা ঘেঁষে চলে ধর্মতলা খিদিরপুরের ট্রাম। ডগ দেখতে চাইলে চড়তেই পারেন ট্রামে। ভিক্টোরিয়া মেমোরিয়াল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ও শহর থেকে প্রচুর মানুষ সারা বছর এখানে ভিড় করে। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত স্মৃতিসৌধ ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয় ১৯০১ সালে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরিধিতে ঢোকার জন্য একটি ১০ টাকা মূল্যের টিকিট কাটার ব্যবস্থা আছে। তবে যারা এখানে প্রাতরাশ করেন তাদের ক্ষেত্রে টিকিটের ব্যবস্থা অন্যরকম। বিশেষ দিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে লেজার শো দেখানো হয়। লেজারের আলোয় উঠে আসে অতীতের কলকাতার জীবন্ত সব ছবি। শহরের বিবর্তনের এই ধারা বিবরণী কলকাতার এক বিশেষ আকর্ষণ। মোহরকুঞ্জ। বসন্তের কলকাতার রূপ দেখতে হলে আপনাকে আসতেই হবে মোহরকুঞ্জে। ক্যাথেড্রাল রোডে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ঠিক পাশে একাডেমি অফ ফাইন আর্টসের ঠিক উল্টো দিকে। শীত বসন্ত তো বটেই, সারা বছরই চেনা অচেনা ফুলের সমারোহে রঙিন হয়ে থাকে মোহরকুঞ্জ। আগেকার নাম সিটিজেন্স পার্ক। ২০০৭ সালে পৌর সংস্থার তরফ থেকে প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের নামানুসারে এই উদ্যানের নাম করা হয় মোহরকুঞ্জ। কণিকা বন্দ্যোপাধ্যায়ের ডাকনাম ছিল মোহর। এখানে মুক্ত মঞ্চে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। রবীন্দ্র সদন। কলকাতার সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র রবীন্দ্র সদন, নন্দন চত্বর। ১৯৬১ সালে রবীন্দ্র জন্ম শতবর্ষ পালনের অঙ্গ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত একটি স্মৃতিসৌধ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়। সেই বছর ২৫শে বৈশাখ ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু রবীন্দ্র সরণির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীকালে ভবনটির নাম পরিবর্তন করে রবীন্দ্র সদন রাখা হয়। নন্দন। রবীন্দ্র সদনের সঙ্গে গায়ে গা লাগিয়ে রয়েছে বাঙালির নন্দন। ১৯৪৭ সালে কলকাতায় ফিল্ম সোসাইটি আন্দোলনের ফলশ্রুতি হিসেবে নন্দনের জন্ম। নন্দন শুধু কলকাতা নয়, বাংলা নয়, সমগ্র পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ
চলচ্চিত্র চর্চার কেন্দ্র। 1980 সালে পশ্চিমবঙ্গ সরকার চলচ্চিত্র চর্চা এবং প্রদর্শনীর জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়। ওই বছরই 2রা সেপ্টেম্বর বুদ্ধদেব ভট্টাচার্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 1985 সালে সত্যজিৎ রায় উদ্বোধন করেন। নন্দনের লোগো ডিজাইন করেন সত্যজিৎ রায়। আর 5টা সাধারণ মানুষের প্রেক্ষাগৃহের থেকে অনেকটাই অন্যরকম বাঙালির ঐতিহ্য আর গর্বের স্মারক কলকাতার নন্দন। পর্যটক ও ইতিহাসপ্রেমী মানুষের কাছে মহানগরের বড় আকর্ষণ সেন্ট পলস ক্যাথিড্রাল। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্বে ময়দানের দক্ষিণ প্রান্তে ক্যাথিড্রাল রোডে অবস্থিত এই উপাসনাস্থল ইন্দো গথিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি কলকাতার বৃহত্তম ক্যাথিড্রাল, ভারতের অন্যতম প্রধান ক্যাথলিক গির্জা। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনস্থ যতগুলি দেশ ছিল তার মধ্যে ভারতের এই কলকাতা শহরে প্রথম তৈরি হয় এই ক্যাথিড্রাল। 1839 সালের 8ই অক্টোবর ক্যাথিড্রালের শিলান্যাস হয় এবং ঠিক 8 বছর পরে ওই গির্জা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই ক্যাথিড্রাল প্রাচ্যের প্রথম এপিস্কোপাল চার্চের মর্যাদা পায়। তৈরি করতে খরচ হয়েছিল 4,35,669 টাকা। সেন্ট পলস ক্যাথিড্রাল তৈরি হয়ে যাওয়ার পরে একে ইংল্যান্ডের নরউইচ ক্যাথিড্রালের সঙ্গে তুলনা করা হতো। উত্তরের স্যার উইলিয়াম প্রেন্টিস মেমোরিয়াল গেট দিয়ে ক্যাথিড্রালে প্রবেশ করতে হয়। সাধারণত সকাল 9টা থেকে 12টা এবং বিকেল 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে এই গির্জা। রবিবার সকাল 7:30টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা। বিড়লা তারামণ্ডল ছোটদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য অন্যতম ডেস্টিনেশন হতে পারে পছন্দের টুরিস্ট স্পট বিড়লা তারামণ্ডল। 3D শো এর জন্য মাথা পিছু খরচ 100 টাকা। বিদেশি পর্যটকদের মাথা পিছু এন্ট্রি ফি 500 টাকা। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে বিড়লা তারামণ্ডল। ভারতীয় জাদুঘর ইতিহাস যারা ভালোবাসে তাদের তো যেতেই হবে ভারতীয় জাদুঘরে। স্বাধীনতার আগে এটি কলকাতার ইম্পেরিয়াল মিউজিয়াম নামে পরিচিত ছিল। সংগ্রহের আকার অনুসারে একটি বিশ্বের 9ম প্রাচীনতম জাদুঘর এবং ভারত ও এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর। 60টির বেশি গ্যালারি রয়েছে। শিশুদের কাছে এই জাদুঘরের অন্যতম আকর্ষণ মিশরীয় মমিয়ার জীবাশ্ম। প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিকদের ঢুকতে 50 টাকার টিকিট কাটতে হয়। 5 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য টিকিটের দাম 20 টাকা। বিদেশিদের জন্য টিকিটের দাম 500 টাকা। স্কুল পড়ুয়াদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগবে না। ক্যামেরা ও স্মার্টফোনের ছবি তোলার জন্য আলাদা মূল্য লাগে। মঙ্গলবার থেকে শুক্রবার 10টা থেকে 6:30 পর্যন্ত এবং শনি ও রবিবার 10টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। সোমবার মিউজিয়াম বন্ধ থাকে। এসপ্ল্যানেড কলকাতার প্রাণকেন্দ্র এসপ্ল্যানেড ধর্মতলার অঞ্চলে। কেনাকাটা, শপিং, খাওয়া দাওয়া থেকে শুরু করে শহর চেনার ক্লাসরুম, গোটা পৃথিবীর মিলন কেন্দ্র এসপ্ল্যানেড। বঙ্গের গেস্টেস হটস্পট। কলকাতার ময়দান অঞ্চলটি অতীতে ছিল জঙ্গল এলাকা। এই জঙ্গলের উত্তর অংশটিকে এসপ্ল্যানেড নাম দেওয়া হয়। পুরনো কলকাতার ধর্মতলা থেকে হুগলি নদীর তীরবর্তী চাঁদপাল ঘাট পর্যন্ত এসপ্ল্যানেড বিস্তৃত ছিল। ওয়ারেন হেস্টিংসের সময় এই অঞ্চলটি ব্রিটিশদের প্রমোদ ভবনের জন্য প্রিয় রাস্তায় পরিণত হয়। 1780 সালে সোফিয়া গোলবর্ন লিখেছেন, কলকাতার 5টি প্রধান রাস্তা এই অঞ্চলটিকে ঘিরে ছিল। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশদের ক্ষমতা পেলে 1758 সালে এসপ্ল্যানেডের কাছেই ফোর্ট উইলিয়াম দুর্গের নির্মাণ কাজ শুরু হয়। হাওড়া স্টেশন থেকে এই কলকাতা দেখা শুরু করলে আসতেই হবে ধর্মতলা তথা এসপ্ল্যানেডে। ইডেন গার্ডেন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন। সব ক্রিকেটারেরই স্বপ্ন থাকে ইডেন গার্ডেনে খেলার। এর পোশাকি নাম অকল্যান্ড সার্কাস গার্ডেন। 1856 সালে নাম দেওয়া হয় ইডেন গার্ডেন্স। 1864 সালে স্টেডিয়ামের গোড়াপত্তন। ক্রিকেট মাঠ বাদেও ইডেন গার্ডেনটি ঘুরে দেখার সুযোগ রয়েছে। সকাল 11টা থেকে সর্বসাধারণের জন্য খুলে যায় উদ্যানের দরজা, বন্ধ হয় সন্ধে 7টায়। গার্ডেনের ভেতরে রয়েছে এক আশ্চর্য প্যাগোডা। লর্ড ডালহৌসির শাসনকালে
মায়ানমারের ফ্রোম থেকে জাহাজে করে ইডেনে নিয়ে আসা হয় এই প্যাগোডা। দক্ষিণবঙ্গের একমাত্র প্যাগোডা এটি। কলকাতা সফর আপনি শুরু করতে পারেন হাওড়া স্টেশন থেকে। স্টেশন থেকে ক্যাব বুক করে নিয়ে ঘুরে দেখতে পারেন। আবার মেট্রো বা পাবলিক বাসও উপায় রয়েছে। আর অ্যাডভেঞ্চার প্রেমী হলে পায়ে পায়েও চিনে নিতে পারেন কলকাতা। এরকম আরো অনেক আপডেটসের জন্য অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়।